আদনান সোনা, চলো বাবার সাথে একটু বাইরে থেকে ঘুরে আসবে, মাকে ফ্রেশ হতে দেই। আহিল 2 হাত বাড়িয়ে দিতেই আদনান খিলখিল করে হেসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। ওরা রুম থেকে বেরিয়ে যেতেই নমি বিছানায় ধপ করে বসে পড়ল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আহিল ওকে চারপাশ থেকে এমন এক ভালোবাসার জালে জড়াচ্ছে যা থেকে বের হওয়া অসম্ভব। মিনিটের মধ্যে আরেকটা সিদ্ধান্ত নিয়ে নিল সে, শুধু প্রয়োগ করার অপেক্ষায়। এই ভেবে সে ওয়াশরুমে চলে গেল। নমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। এখনও আহিল ফেরেনি। নমি ঘরে পায়চারি করছে। ও আবার হসপিটালে যাবে না? সময় পাবে না তো। ও সবটা আহিলকে বলতে চায়। আগেবার দুজনের একটা ভুল 3টা বছর নষ্ট হয়েছে। এইবার আর সে চায় না কিছু লুকিয়ে আবার হিতে বিপরীত হোক। ঘর জুড়ে অস্থির পায়ে পায়চারি করতে করতে নমি বারবার নিজের হাত দুটো ডুলছিল। ভেতরের ছটফটানিটা কোনোভাবেই কমছে না। ভুল থেকে মানুষ শেখে, আর নমি খুব কঠিনভাবেই শিখেছে। 3 বছরের একাকিত্ব, প্রতিটা রাতের কান্না আর আদনানের বাবা ছাড়া বড় হওয়া, এই সব কিছুর মূলে ছিল একটা কথার আড়ালে রাখা। এবার আর সেই ভুল করবে না। ও আর একা একা সিদ্ধান্ত নিয়ে পালিয়ে গিয়ে শত্রুকে জেতার সুযোগ দেবে না। আহিল যখন বলেছে ও আগলে রাখতে জানে, তবে ওকেই সব সামলাতে দিতে হবে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে আদনানের খিলখিল হাসির আওয়াজ পাওয়া গেল। নমি চট করে দরজার দিকে তাকালো। আহিল আদনানকে কোলে নিয়ে ঘরে ঢুকলো। আদনানের 2 হাতে 2টো বেলুন, আর আহিলের মুখে হাসি। আহিল আদনানকে বিছানায় নামিয়ে দিল। বেলুন পেয়ে আদনান বিছানাময় গড়াগড়ি খেতে শুরু করতেই আহিল নমির দিকে এগিয়ে এলো। নাস্তা করেছো? আমি একটু হাসপাতালে যাব, রাউন্ডসগুলো শেষ করে দুপুরের আগেই চলে আসব। তুমি আদনানকে নিয়ে আম্মুর সাথে গল্প করো, একা রাখবে না। বলে আলমারির দিকে গেল। নমি কাঁপা কাঁপা গলায় বলল, আপনার সাথে আমার কথা আছে আহিল। আচমকা এহেন স্বরে থমকে দাঁড়ালো আহিল। ওর নাম ধরেই ডাকলো নমি, ঠিক আগের মতো। ও ও পিছন ফিরে নমির দিকে তাকালো, যে ওর দিকেই চেয়েছিল। নমি ফ্যাকাশে চেহারা দেখে ও এগিয়ে এসে নমির গালে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? এনি প্রবলেম নওমি? নমি চোখ নামিয়ে নিল। ছলছল করে উঠল চোখ জোড়া। আহিল ওর মুখ 2 হাতের আজলায় নিয়ে বুড়ো আঙুল দিয়ে চোখের কোণায় মুছে দিয়ে আকুলতার সহিত অত্যন্ত নরম কণ্ঠে বলল, কি হয়েছে বলো আমায়। কিছু হয়েছে? কি বলবে? আমি শুনছি, বলো, কিন্তু কাঁদবে না প্লিজ। নমি নিজেকে সামলালো। আহিলের ভালোবাসায় যেন সে আরও নরম হয়ে যাচ্ছে। নমি বড় একটা শ্বাস নিল। বুকের ভেতরে চাপা থাকা পাথরটা এবার নামিয়ে দেওয়ার সময় এসেছে। সে চোখ তুলে তাকিয়ে ভাঙা গলায় বলল, একটু সময় দিন, আমার আপনার সাথে কথা আছে। আহিল একই রকম ভাবে বলল। আমি শুনছি তো। নমি যেন ভরসা খুঁজে পেল। সে আহিলের হাতের আজলা থেকে নিজের মুখটা সরিয়ে আদনানের দিকে একবার তাকালো। তারপর আবার আহিলের দিকে তাকিয়ে সে বলতে শুরু করলো, আপনি আমাদের খোঁজ পেয়েছেন অবধি আমার কাছে কয়েকটা আননোন নাম্বার থেকে কল আসা শুরু হয়েছে। যেদিন আম্মাকে আমাদের বাসায় নিয়ে গেলেন সেদিনের পর থেকে। আহিল বুঝতে না পেরে ভ্রুকুচকে বলল, আননোন নম্বর থেকে কল? কি বলেছে? আপনার সাথে যাতে কোনো রকম যোগাযোগ না রাখি তা বলছিল। আপনার সাথে ফিরে আসলে বা আদানের পরিচয় বা অধিকার নিয়ে যেন কোনো দাবি না করি, তাহলে বড় কোনো ক্ষতি করে দেবে। হোয়াট? এসব কে বলছে? আমি জানি না, আমি চিনি না ওনাকে। কালকে কালকে রাতে এখানে আসার পর কল এসেছিল, হুমকি দিচ্ছে। নমি সব খুলে বলল ওকে। আহিলের ভাব বোঝা গেল না। সে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, শুধু আমার সাথে যোগাযোগ রাখতে বারণ করেছে? এর বেশি কিছু বলেছে? একটু মনে করার চেষ্টা করো। নমি চেষ্টা করলো মনে করার, কিন্তু এরকম কিছুই মাথায় আসলো না তার। সে মাথা নেড়ে বলল, না, এরকম কিছুই মাথায় আসে না আমার। আর কিছুই বলেনি। আহিল কিছুক্ষণ চুপ থাকলো। কি ভেবে যেন বলল, তুমি যে আমার কাছে এসেছো, এটা কেউ জানবে কি করে? কাল এসেছো আর সাথে সাথেই ফোন। স্ট্রেঞ্জ। নমি ভাবলো তাই তো, কে জানবে? ও তো কাউকে জানিয়ে আসেনি। ও তো নিজেই জানতো না। ও চিন্তিত কণ্ঠে বলল, আমি তো কাউকে বলিনি, এমনকি তুহি কিংবা আবরার ভাইয়াও জানে না। ওদের সাথে তো কথাও হয়নি। তাহলে এর মধ্যে গোলমালটা কিসের? আচ্ছা, তুমি আমাকে নাম্বারটা দাও, আমি দেখছি। ভয় পেও না। ভুলেও এই ভয়ে আবার পালানোর চিন্তা মাথায় আনবে না, নয়তো বেঁধে রেখে দেবো, মাইন্ড ইট।
বিষয়টা আমি দেখব, তোমার এত কিছু ভাবতে হবে না। তুমি চিল থাকবে। তোমাকে আর আদনানকে আগলে রাখার দায়িত্ব আমার। কিন্তু তুমি যদি পাকনামি করে দূরে যেতে চাও, পা ভেঙে রেখে দেবো কিন্তু। আহিলের মুখে শেষ লাইনের শাসন মিশ্রিত আশ্বাস শুনে নমির বুকের উপর চেপে থাকা মস্ত বড় পাথরটা নিমিষে হালকা করে দিল। নমি ভেজা চোখেও ফিক করে হেসে ফেলল। ওর হাসি দেখে আহিলও স্বস্তির হাসি দিয়ে হাত বাড়িয়ে ওর ভেজা চোখ মুছে দিয়ে বলল, এই তো, হাসলে তোমাকে ভালো দেখায়। আর শোনো, এখন থেকে ওই নাম্বারের কোনো কল বা মেসেজ আসলে একদম রিসিভ করবে না, কোনো দরকার নেই। নমি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। আহিল রেডি হওয়ার জন্য জামা কাপড় নিয়ে এগোতে গেলেও আবার পিছিয়ে আসলো। নমির প্রশ্নবিদ্ধ চোখে তাকালেই বলল, তুমি এই জন্যই আমার থেকে দূরে যেতে চাইছিলে, তাই না? কিন্তু কারণ দেখিয়েছো সমাজ। ধরা পড়ে গিয়ে চোখ নামিয়ে নিল নমি। ছোট্ট করে বলল, সমাজের কথা না বলে আপনি মানতেন না, এটা বললে হয়তো হিতে বিপরীত হতো। সমাজের কথা বলেও তো আমাকে মানাতে পারলেন না ম্যাডাম। সমাজ, হুমকি, এসব আমি তোয়াক্কা করি না। আমাকে এসব দেখালে আমিও বুড়ো আঙ্গুল দেখাবো। বুঝলাম। আহিল দ্রুত রেডি হয়ে নিল। ড্রয়ার থেকে নিজে স্টেথোস্কোপ আর ওয়ালেটটা তুলে নিয়ে নমির খুব কাছাকাছি এসে দাঁড়ালো। ওর গভীর তীক্ষ্ণ চোখ জোড়া এবার নমির চোখের উপর স্থির হলো। বেশ নরম গলায় গম্ভীর স্বরে বলল, আমি তাহলে এখন বের হচ্ছি। রাউন্ডসগুলো শেষ করে যত দ্রুত সম্ভব চেষ্টা করব। আহিল ঘর থেকে বের হওয়ার আগে বিছানায় বেলুন নিয়ে খেলতে থাকা আদনানকে কোলে তুলে নিয়ে ওর কপালে একটা চুমু খেলো। আদর করে বলল, টাটা আব্বু, বাবা চকলেট আনবো কেমন? চকলেট শুনে চকচক করে উঠল আদনানের চোখ। সে খুশি হয়ে বলল, চকলেট। আহিল হেসে ওর ফোলা গালে চুমু দিয়ে তারপর ওকে আবার বিছানায় বসিয়ে দিয়ে নমির দিকে এক পলক গভীর দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আহিল চলে যাওয়ার পর নমি বেশ কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। আজ এতদিন পর ওর মনে হচ্ছে সত্যিই তো সব ঝড় তো একা একা সামলানোর প্রয়োজন নেই। যখন পাশে এমন একটা শক্ত খুঁটি আছে তখন কিছুটা ভার তার ওপর ছেড়ে দেওয়াই যায়। আজ মনে হচ্ছে আহিলের কাছে ফিরে আসা ওর কোনো ভুল সিদ্ধান্ত ছিল না। 2 দিন কেটে গিয়েছে। আহিল কী করছে নমি কিছুই জানে না। এর মাঝে 2বার কল এসেছিল আননোন নাম্বার থেকে, কিন্তু নমি রিসিভ করেনি। আজ 2 দিন পর নমি তুহিকে ফোন দিল। মেয়েটাকে কল দেয়া হয়নি, জানানো হয়নি যে ও চলে এসেছে আহিলের কাছে। এত টেনশনে মাথাতেই ছিল না। কল দিয়ে অপেক্ষা করতেই সেকেন্ডের মধ্যে কল রিসিভ করলো তুহি। নমিকে কিছু বলতে যাবে তার আগেই ওপাশ থেকে ভেসে আসলো তুহির গম্ভীর কণ্ঠস্বর। কে বলছেন? কে বলছেন মানে? তুহি আপু, তুমি আমার নাম্বার চেনো নি? আমার নাম্বার তোমার ফোনে নেই? ডিলিট নাকি? কে আপনি? তুহির এমন কথায় নমি কিছুই বুঝতে পারল না। তুহি ওকে চিনতে পারছে না। আর ওর ফোনে তো নাম্বার সেভ থাকার কথা। ও একবার নিজের ফোনের নাম্বার চেক দিল, এটা তো তুহি। আরে আপু, আমি নমি, চিনতে পারছো না আমায়? চেনার কথা ছিল। নমি অবাক কণ্ঠে বলল। কী সব বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? ওপাশ থেকে তুহি স্বাভাবিক কণ্ঠ ভেসে আসলো। সে তাড়া দিয়ে বলল, আপনার কিছু বলার না থাকলে রাখছি, আমি খুব ব্যস্ত, ডিস্টার্ব করবেন না। নমি কিছু বলার আগেই ওপাশ থেকে খট করে লাইনটা কেটে গেল। নমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড বোকার মতো বসে রইল। ওর কপালে চিন্তার ভাঁজ পড়ল। তুই তো এমন মেয়ে নয়, যতই ব্যস্ত থাকুক এমন তো কখনো করে না। নমি আবার কল দিল। এবারও বেশ কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো, তবে তুহি এবার কিছু বলল না। ওপাশের ভারী নীরবতা ভেঙে নমি এবার একটু চড়া গলায় বলল, তুহি আপু, এটা কেমন ইয়ার্কি হচ্ছে? হ্যাঁ, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু এভাবে না চেনার ভান করার মানেটা কি? তুহি বেশ চিবিয়ে চিবিয়ে বলল, ও, এতদিনে মনে পড়লো যে তুহি নামের আপনার একটা বোন আছে। আমি তো ভেবেছিলাম আপনি বোধহয় আমাদের সবাইকে ভুলেই গিয়েছেন। আপনি তো এখন বড় বড় মানুষের সাথে থাকেন, আমাদের মতো ছোট লোকদের মনে রাখার সময় কোথায়? তুহির অভিমানী কণ্ঠ শুনে নওমি হেসে ফেলল। বুঝতে পারল সবটা জেনেই রাগ করছে। সে হেসে বলল, আম সরি আপু, আমি জানাতে পারিনি তোমায়। আমি সব বলার জন্যই তো কল দিয়েছি, কিন্তু এইভাবে কথা বলো না। তুহি ঝাঁঝালো গলায় বলল, কিভাবে বলবো? হ্যাঁ, আজকে 2 দিন গেল কোনো কল করলি না। আমি না হয় হাসপাতালের কাজে ব্যস্ত ছিলাম, অ্যাটলিস্ট এটা তো জানাতে পারতি। আর বলো না, কত যে কাণ্ড করে তারপর এসেছি। আমি নিজেই তো জানতাম না যে আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমি তো তোকে বারণ করতাম যেতে, তাই না?
এটা ভেবেই তো বলিসনি। আল্লাহ আপু, এসব কি বলছো তুমি? আমি সত্যি বলছি, এরকম কিছু না, বিশ্বাস করো। যা করলাম কিন্তু যা করলাম কিন্তু তুই আমাকে পর যে ভাবিস আবার প্রমাণ হলো। কিন্তু আমি খুব খুশি হয়েছি। তুই এবার মন দিয়ে সংসার কর। তোর আর আদনানের জন্য আমার মন থেকে অনেক দোয়ারে। আমি তোদের আবার খুব আপন মনে করি। নমি হেসে বলল, জানি তো আপু, না হয় একটা অচেনা মেয়ের জন্যে কেউ এতটা করে। হুট করে আবার বলল, তুমি কোথা থেকে জেনেছো? কোথায় আবার, আপনার গুণধর স্বামী জানিয়েছে আমায়। লোকটাকে আগে সহ্য হতো না বুঝলি, এখন না চাইতেও সহ্য করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। না চাইতেও হেসে ফেলল নমি। হাসিস না, তোর মাফ নেই। আদনানকে কল দে তো, আজকেই যেতাম আমি, কিন্তু এখন তো তোরা এখন আর ওখানে নেই। এখানে চলে এসো। ওটা তো শ্বশুর বাড়ি হয়, যখন তখন যাওয়া যায় নাকি? নমি মুখ বাঁকিয়ে বলল, কেন আসা যাবে না? এমন ভাব করছো যেন নতুন বিয়ে হয়েছে আমার। চলে এসো, কেউ কিছু উম, বলবে না কিন্তু। জানি, ডক্টর আজলান নিজেই যেতে বলেছেন। যাই হোক, যা করেছিস ভালো করেছিস। একা একা আর কত, আমার না খুব ভালো লাগছে। নমি একটু হেসে বলল, হ্যাঁ আপু, আমার এখন মনে হচ্ছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অন্তত আদনান একটা সুন্দর পরিবেশ পাচ্ছে। আর শ্বশুরবাড়ি বলে অত ঢং করতে হবে না। আম্মু কিন্তু তোমায় দারুণ পছন্দ করে। গল্পে গল্পে কত কথা যে শুনেছে তোর। চলে আসিস কোনো একদিন। তুহি ওপাশ থেকে একটু হেসে বলল, আচ্ছা বাবা, দেখব। এখন বল, আমার আদনান সোনা কি করছে? ওর আওয়াজ তো পাচ্ছি না। নমি ফোন লাউড স্পিকারে দিয়ে আদনানকে বলল। দেখো তো বাবা, কে কল দিয়েছে? আদনান বিছানায় খেলছিল, মায়ের ডাকে সে পেছন ফিরে তাকালো। ফোনের ভেতর থেকে তুহির কণ্ঠ শুনে সে হেসে এগিয়ে আসলো। আধো আধো কণ্ঠে বলল, হ্যাঁ তুহি, কথা বলবে? আদনান মাথা নাড়ল। ফোনের এপাশ থেকে তুহি বলে উঠল, এই আদু, তুই আমাকে ভুলে গেছিস? মায়ের সাথে গিয়ে তুই খালামণিকে ভুলে গেছিস তুই? আদনান বুঝলো তুহিকে ভোলার কথা বলছে, তাই সে মাথা নাড়িয়ে বলল, ভুলি না। বেশ কিছুক্ষণ কথা চলল ওদের। তুহির সাথে কথা বলে মন ফ্রেশ হয়ে গেল নমির। বিকেলের পর আহিল ফিরে এসেছে। ড্রয়িং রুমে বসেছিল সকলে। আহিল এসে আদনানকে কোলে তুলে নিয়ে বলল, কি অবস্থা আমার আব্বাজানের? গাড়ি চালানো হচ্ছে? আদনান বাবার কোল পেয়েই খিলখিল করে হেসে উঠল। গাড়ি দেখিয়ে বলল, নতুন গালি। আহিল অবাক হওয়ার ভান করে বলল। বাব্বা, কত সুন্দর গাড়ি! আদনানকে কেড়ে নিয়ে নয়না বেগম বলল, এই যা, আগে ফ্রেশ হয়ে আয়। হাসপাতাল থেকে এসে বাচ্চাটাকে ধরবি না একদম। আহিল নয়না বেগমের ধমক শুনে 2 হাত তুলে সারেন্ডার করার মতো ভঙ্গি করল। হয়েছে, মায়ের ধমক খেয়ে আর 1 সেকেন্ডও দাঁড়ানো যাবে না। যাচ্ছি আম্মু, এই গেলাম। যেন সে নিষ্পাপ এমন করে বলল। আহিলের সেই বোকা বনে যাওয়া চেহারা দেখে নমি নিজের ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। আহিল যাওয়ার সময় নমির দিকে ইশারা করে নিজের রুমের দিকে পা বাড়ালো। নমি সেটা বুঝতে পেরে আদনানকে নয়না বেগমের জিম্বাই দিয়ে আহিলের পিছু পিছু ঘরে এলো। রুমে এসে দেখলো আহিল শার্ট খুলছে। আহিল ওকে দেখে জিজ্ঞেস করলো, সারাদিন কোনো কল বা মেসেজ এসেছিল? না। আহিল মাথা নেড়ে বলল, ওনার কি পরিকল্পনা বুঝতে পারছি না। আমি একবার ট্রাই করেছি, তারপর থেকে ফোন অফ, ইভেন লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। আজব না? হুম। আহিল ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল, যাকগে, সেসব বাদ দাও। 1 কাপ কড়া লিকারের চা করে আনো। স্বামী সেবা তো ভুলতে বসেছেন। বলেই ওয়াশরুমে গিয়ে ধুম করে দরজা লাগিয়ে দিল। নমি কিছু বলার সুযোগই পেল না। মুখ ভেঙচি দিয়ে রান্নাঘরে চলে গেল সে। নমি রান্নাঘরে এসে চায়ের কেতলিটা চুলায় চাপাতে চাপাতে মনে মনে বলল, এলেন বড় ডক্টর সাহেব, এসেই হুকুম জারি। স্বামী সেবা নাকি ভুলতে বসেছি। 3 বছর খোঁজ নেই, এখন এসেছে রসিকতা করতে। মুখে একটা কৃত্রিম রাগের ভঙ্গি ফুটিয়ে তুললেও নমি ঠোঁটের কোণে কিন্তু এক চিলতে মিষ্টি হাসি লেপ্টে রয়েছে। চা বানিয়ে রুমে নিয়ে আসতেই দেখলো আদনানকে নিয়ে এসেছে আহিল। আদনানের সাথে খেলছে আর কথা বলছে। এই বাবা বল, না হয় আজকে চকোলেট দিব না। আদনান চকলেটের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, মা, চকলেট। মা নয়, বাবা বলতে বলেছি।
এত জোর জুলুম কিসের? আহিল নমির গলা শুনে আদনানকে বিছানায় বসিয়ে দিয়ে ঘুরে তাকালো। ওর ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর সুতির একটা ট্রাউজার আর টি শার্ট পরে বেশ চনমনে দেখাচ্ছে। সে সোজা হয়ে বসে বলল, জুলুম কোথায় দেখলেন ম্যাডাম? এটা তো জাস্ট একটা ট্রেনিং, তাই না আদনান সোনা? বলো বা বা। আদনান চকলেটের দিকে হাত বাড়িয়ে বলল। মা টক। আহিল অসহায় শ্বাস ছেড়ে বলল। নমি, তুমি আমার ছেলের মুখে বাবার ডাক শোনা থেকে বঞ্চিত করছো। নমি অবাক হয়ে বলল, আমি কি করলাম? সেদিন হাসপাতালে ডাকার পর তুমি ওকে বারণ করেছিলে, তাই তো ডাকছে না। আরে আমার দোষ কোথায়? ও বাচ্চা, ও স্বাভাবিকভাবেই তো হুট করে ডাকবে না। সেদিন তো ডেকেছিল। ওই এক বিষয় নিয়ে থাকেন আপনি। আদর দিয়ে বাচ্চার মন জয় করতে হয়, চকলেট দিয়ে ব্ল্যাকমেইল করে নয়। বলে নমি চলে গেল। সে তো আদনানকে আড়ালে অনেকবার বলেছে আহিলকে বাবা ডাকতে, কেন ডাকে না কে জানে। ও আজও বলেছে আদনানকে যে আহিল ওর বাবা, কিন্তু ছেলেটা চুপ থাকে বললেই। রাতের খাবার টেবিলে বসে আছে সকলে। আদনান বাবার কোলে বসে বাবার হাতে খাচ্ছে। দিন দিন বাবার ন্যাওটা হয়ে যাচ্ছে। আগে মায়ের হাত ছাড়া খেত না, আর এখন বাবার হাতেই খাবে। নয়না বেগম বলে উঠল, শোন আহিল, কাল দ্রুত ফেরার চেষ্টা করিস। কেন মা? কালকে? কাল তোর মেজো চাচি আর চাচা আসবে। নবমী এসেছে আর আমার নাতের কথা শুনে ওরা আসতে চেয়েছে। আহিল খাওয়ায় মনোনিবেশ করে বলল, তুমিও না, ওদের এখনই বলতে হলো? আরো কয়েকদিন যাক, গুছিয়ে নিতাম। এখনই মানুষ জড়ো হবে বাড়িতে। তো বলবো না? তুই চাপা হতে পারিস, আমি নই, বুঝেছিস? আমার খুশি, আমি সবাইকে জানালাম। মা ছেলের বাগবিতণ্ডা দেখছে নমি। মা ছেলে একে অপরের বিপরীত যেন একদম। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব তাড়াতাড়ি আসার। হুম। পরের দিন বেলা হতেই বাসায় আসলো আহিলের চাচা চাচি। নমিকে দেখে ওর চাচি খুব খুশি হয়ে বলল, নবমী, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে কত খুঁজেছে আহিল জানো? নমি ভেবেছিল সকলে বোধহয় ওকেই ভুল বুঝবে, কিন্তু সকলের কথায় তার এই ধারণা ভেঙে গেল। সকলে এত সহজে আপন করে নিল ওকে, প্রশ্ন পর্যন্ত করলো না। আমাকে আপা সবটা বলেছে। দুজনেরই এত কষ্ট হয়েছে তোমাদের। এখন আল্লাহ রহমত করেছে, তোমরা এক হয়েছো। আর ভুল বুঝো না কেউ কাউকে। নমি দাঁড়িয়ে শুনছে সব কথা। ওর মধ্যে নয়না বেগমের আর্তনাদও শুনছে। একজন অপরজনকে বোঝাচ্ছে। আর বলো না মেজো, এই ছেলেটার মনের খবরটা আমার কাছে মুখ ফুটে কোনোদিনই কিছু বলেনি। শুধু দিনরাত পাগলের মতো নিজেকে ব্যস্ত রাখত। কত চেষ্টা করেছে ওকে একটু স্বাভাবিক রাখতে। ওর বাবা মারা যাওয়ার পর তো আরও গুটিয়ে নিয়েছিল। হ্যাঁ, মুখে হয়তো নিজের রাগ ধরে রেখেছিল সবার সামনে, কিন্তু ভেতরে ভেতরে ও যে কতটা ছটফট করেছে তা কেবল আল্লাহই জানে। নমির বুকের ভেতরে এক তীব্র অপরাধবোধ আর একই সাথে এক অদ্ভুত অনুশোচনা মোচড় দিয়ে উঠল। আহিল ততক্ষণে ফিরেছে। ড্রয়িং রুমে চাচার সাথে কথা বলছে। সে আর চোখে একবার ড্রয়িং রুমের দিকে তাকালো। ও রান্নাঘরে চলে গেল। চা নাস্তার ব্যবস্থা করতে হবে তো। খানিকক্ষণ বাদে ট্রে হাতে সে পর্দার পাশে এসে আহিলকে ইশারা করলো। আহিল আসতেই ওর হাতে ট্রে দিয়ে বলল, আদনান কোথায়? আহিল ট্রে নিয়ে ভ্রু কুঁচকে বলল, তোমার কাছে নেই? না তো, ও তো আপনার কাছে ছিল। না, আমি যখন হাসপাতাল থেকে এসেছি তখন ও এখানে ছিল, কিন্তু ফ্রেশ হয়ে আসার পর আর দেখিনি। হয়তো বাইরে খেলছে। নমির বুকের ভেতরটা হুট করেই কেমন যেন ছ্যাদ করে উঠল। সে দ্রুত রুমের দিকে যেতে যেতে বলল, আমি রুমে দেখে এসেছি। আহিল ট্রে টেবিলে রেখে দ্রুত বাইরে গিয়ে দেখল বাইরের চারদিকে কোনো মানুষ দেখা নেই। একটা চিন্তা হলো আহিলের, গেল কোথায় ছেলেটা? গেল কোথায় ছেলেটা? সে বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে ভাবল। হয়তো ভেতরেই আছে, কোথাও খেলছে। কিন্তু তার ভাবনায় পানি ঢেলে বারান্দা থেকে নমির আকস্মিক গলা শোনা গেল, আহিল, আমি আদনানকে কোথাও পাচ্ছি না, কোথাও নেইও। আহিলের বাড়িতে বর্তমানে আতঙ্ক ছড়িয়ে আছে। নমির বুক ফাটা আর্তনাদ আশ্রে পড়ছে চারদিকে। সে পাগলের মতো আহিলের শার্টের কলার খামচে ধরে অনবরত ঝাঁকাচ্ছে, আর ওর কণ্ঠ চিরে বেরোচ্ছে তীব্র আকুতি। আহিল, আমার আদনান কোথায়? ওকে এনে দাও। কেউ আমার কলিজাটা কেড়ে নিয়ে গিয়েছে। আহিল, আমার ছেলেকে এনে দাও। আহিল।
আহিলের নিজের মাথার ভেতরে তখন হাজারটা হাতুড়ির বাড়ি পড়ছে। বাড়ির আশেপাশে সব জায়গা খোঁজা শেষ, কিন্তু আদনানকে কোথাও পাওয়া যায়নি। ও তো একা এত দূর যেতে পারবে না, তাহলে গেল কোথায়? এর মধ্যে তো উধাও হয়ে যেতে পারবে না। ও চেষ্টা করছে নমিকে শান্ত করার। নমির পিঠে হাত বুলিয়ে শান্ত করার জন্য বলল,